একটা নদী বইতে বইতে যখন দেখবেন যে তার ধারাটা মজে যায়, হঠাৎ করে একটা প্রবল স্রোত এসে তার নতুন ধারা তৈরি করে দেয়। কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনটাও ঠিক সেই রকম। প্রাথমিক শিক্ষকদের যে প্রবাহমান নদী ছিল প্রায় মজেই গিয়েছিল। এই মজে যাওয়াটা অন্য কোনো কিছুর জন্য হয়নি, একমাত্র কারণ যেটা ছিল দলীয় রাজনীতির আনুগত্য। এটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের জন্য নয়, সমস্ত স্তরের সরকারি কর্মচারী এবং আম জনতা এর ফল ভুগছে। পশ্চিমবঙ্গের মানুষও ভুগছেন শুধুমাত্র দলীয় রাজনীতির আনুগত্যের জন্য। আনুগত্য থাকুক, কিন্তু সেই আনুগত্যটা থাকুক তার প্রতি মুহূর্তে তার কাজ এবং তিনি বাস্তবে কি বলছেন আর কি করে দেখাচ্ছেন তার তুল্যমূল্য বিচার দিয়ে। পশ্চিমবঙ্গে আমরা কি দেখেছি? স্বাধীনতার ৭৮ বছর পরে মাত্র ৩টে দলীয় শাসন, অর্থাৎ মানুষ, ওই রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, রাজনৈতিক দলের উপর বিশ্বাস হারানো পাপ, সেটাকে মনে করে নিয়েছে। কোনো সময় ভেবে দেখেনি যে কাজ করতে পারছে না তার প্রতি আনুগত্য দেখানোটা গণতন্ত্র নয়, এটা গণতন্ত্রের অবনমন, অবমূল্যায়ন, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। স্বাধীনতার সময় যে পশ্চিমবঙ্গকে ব্রিটিশরা এত শোষণ পশ্চিমবঙ্গকে করেছিল, তারপরেও কিন্তু শেষ করতে পারেনি। তার কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকেই যেমন ব্রিটিশদের প্রতি অনুগতের সংখ্যাটাও বেশি ছিল, এই পশ্চিমবঙ্গ তথা অবিভক্ত বাংলা থেকেই সব থেকে বেশি বিদ্রোহের আগুনটাও জ্বলেছিল। অর্থাৎ এই বাঙালির চরিত্রের মধ্যে সবসময় বৈপরীত্যটা থেকেইছে। ১৯০ বছর তাকে শেষ করতে পারেনি, কিন্তু স্বাধীনতার পর কোথাও না কোথাও আমাদেরকে বিভাজিত করে, শক্তি ক্ষয় করে আমাদের জাতিসত্তাটাকে শেষ করা যেমন হয়েছে, ঠিক একই রকম ভাবে আমাদের লড়াইয়ের স্পৃহাটাকেও শেষ করা হয়েছে। আর সেই কারণের জন্য স্বাধীন ভারতের যখন গোটা ভারতবর্ষের যা জিডিপি, তার তুলনায় আমাদের আভ্যন্তরীণ উৎপাদন ছিল 23.04%, সেটা কমতে কমতে বর্তমানে 3% এসে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা ক্রমাগত ক্ষয়ে 24 থেকে 3-এ নেমেছি, তারপরেও আমাদের দলীয় রাজনীতির আনুগত্য যায়নি। পশ্চিমবঙ্গবাসীকে বলবো যে দলীয় রাজনীতির আনুগত্যটাকে ছাড়ুন। তা বলে কি দলকে ভোট দেবেন? অবশ্যই দেবেন, কিন্তু প্রতি মুহূর্তে বিশ্লেষণ করুন যে যাকে ভোট দিলেন, যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ভোটটা দিয়েছেন, সেই আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে কিনা। যদি না পারে, সরিয়ে দিন। আমি ঘুরে আসি আবার আমাদের জায়গাতে। এই রাজ্যের প্রত্যেক প্রাথমিক শিক্ষককে অনুরোধ করব যে যার প্রতি অনুগত থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার অধিকারের রক্ষার দাবিতে যখন আন্দোলন হবে তখন সেই আন্দোলনে সামিল হন। যারা করতে পারছে না তাদেরকে ত্যাগ করুন। আর যারা মনে করবেন যে সঠিকভাবে কারোর সাথে আপোষ না করে আপনার লড়াইটাকে আপোষহীন ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে, আপনার অধিকারটাকে সুরক্ষিত করার জন্য লড়াই করে যাচ্ছে, তার পাশে এসে দাঁড়ান। না হলে ওই 24 থেকে যেভাবে 3-এ এসেছে, আপনার অধিকারটাও সেভাবে ক্ষইতে ক্ষইতে বিলীন হবে। যেভাবে বিলীন হয়ে যেতে বসেছিল, এই সংগঠনটা সেখান থেকে, খাদ থেকে আবার পাহাড়ে চূড়ান্ত নিয়ে গিয়ে আপনাদেরকে স্থাপন করেছে। সময় আছে, কিন্তু সময়ের মাপকাঠিটা তখনই মানুষ ভালো বুঝতে পারে যখন তার সাথে সচেতনতা যুক্ত হয়। আমরা যারা মানুষ, তারা যদি সচেতন হতে না পারি, এই রাজ্যে কোনোদিন অধিকার পাওয়া যায়নি, ভবিষ্যতেও যাবে না। আর যাবে না বলেই এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে না। অস্বীকার করেন? এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানকার সবকিছুই ক্ষয়িষ্ণু। গোটা ভারতবর্ষ একরকম ভাবে যাচ্ছে, আমরা আরেক রকম ভাবে চলেছি। এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানকার পরিকাঠামোগত কোনো উন্নয়ন নেই। এই পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যার সমস্ত কিছু থেকেও আমরা নেই রাজ্যের বাসিন্দা। আমাদের দোষ নেই। আমরা এখানে যারা বসে আছি তারা শুধু ছোট ছোট ছেলে মেয়েদের গুরুকুল নই। আমাদেরকে দায়িত্ব নিতে হবে এই রাজ্যে জনমত গঠনে আমাদের যা সঠিক ভূমিকা, সেই ভূমিকা পালন করার।
সত্যজিৎ রায় দেখিয়ে গিয়েছিলেন উদয়ন পণ্ডিত ফাঁকা মাঠে দৌড়াচ্ছেন, তার পিছনে কিন্তু কোনো কিশোর বয়স্ক শিশুরা বালকরা ছিল না, ছিল শিশুরা। অর্থাৎ সত্যজিৎ রায়ও তার উদয়ন পণ্ডিতকে খুঁজে পেয়েছিলেন শিশুদের যারা গুরু তাদের মধ্যে থেকেই, তাই তো? আর আমরা, আমাদের অধিকাংশ মানুষ সেই দায়িত্ব পালন থেকে যদি মুখ ফিরিয়ে থাকি, এই রাজ্যটা কোনোদিন মুক্ত হবে? আমরা বলছি না যে কোনো দলীয় রাজনীতির ইয়েতে যেতে হবে আপনাকে, কিন্তু যে ঘুণধরা সিস্টেম, যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম আমাদের প্রত্যেকটা পথকে বন্ধ করে দিয়ে তার উপর দেওয়াল তুলছে, ওই যেভাবে নবান্নের দিনে দেওয়াল তোলা হয়েছিল, ওই দেওয়ালকে ভেঙে ফেলার সময় এসে গেছে। সম্মিলিত হওয়া এবং সচেতন হওয়া ছাড়া এই পশ্চিমবঙ্গ বাঁচবে না। পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় আমাদের সচেতন হতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে তার অধিকার কি এবং সেই অধিকারের প্রয়োগের জন্য তাকে কিভাবে সজাগ এবং সচেতন থাকতে হবে। আমরা কথা অনেক বলতে পারি, কিন্তু এখন আর কথা বলার সময় নেই সাথী, এখন কাজে করে দেখাতে হবে আমাদেরকে। এই সংগঠন কিন্তু ক্রমাগত কাজ করে চলেছে কারণ আপনারা পিছনে আছেন সমস্ত শক্তি নিয়ে, আর আপনাদের শক্তিতেই বলিয়ান হয়ে আমরা কিন্তু ক্রমাগত কাজ করে চলেছি। আমরা শুধু নিজেদের দায়িত্বে নিজেরা লড়ছি তাই নয়, এখন গোটা ভারতবর্ষ জানে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বা অন্যান্য সেক্টরে যে আন্দোলন হচ্ছে, যে প্রতিবাদের ঝড় উঠছে, তার মুখ্য কেন্দ্রে থাকছেন এই রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। এটা তো কোনো গোপন কথা নয়। এখন সেটা আন্দোলন হোক, সেটা ডিজিটাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় হোক, সব থেকে সাহসটা আপনারাই দেখাচ্ছেন। এই সাহসটাকে আরেকটু বর্ধিত করে এই ব্যবস্থাটাকে আরেকটু সঠিক পথে নিয়ে আসতে হবে। দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। আমরা পারবো তো নাকি? যে দায়িত্ব, যে আকাঙ্ক্ষা নিয়ে এই সংগঠনের প্রতি আপনারা তাকিয়ে আছেন, এই সংগঠন কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের সেই আকাঙ্ক্ষাগুলোকে একটা একটা করে পূরণ করার দিকে এগিয়ে চলেছে। আজ থেকে 7 বছর আগে আমরা যখন স্কুলে গিয়ে বলেছিলাম যে আমাদের যা যোগ্যতা তার তুলনায় আমরা কম বেতন পাই, গোটা ভারতবর্ষের প্রাথমিক শিক্ষকরা অনেক বেশি বেতন পান, অধিকাংশ বিশ্বাস করেনি। তারপর বেতন কাঠামো সংশোধিত হয়েছে। সে লড়াই ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছি না সকলকে, কারণ সেই লড়াই এখনো টাটকা, আপনারা সকলেই জানেন। তার জন্য বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে, তার পূর্ণতা প্রাপ্তি হয়নি। যে পূর্ণতা প্রাপ্তি হওয়া উচিত ছিল আইনসঙ্গত ভাবে, তার জন্য আমাদেরকে লড়তে হচ্ছে। কারণ আমরা জানি যে এই একটা এমন একটা সরকার, যে সরকারের কাছে আপনি বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনীও পাবেন না। তাই লড়াই ওই 26শে জুলাই শেষ হয়ে যায়নি। 26শে জুলাই একটা লড়াইয়ের একটা পরিসমাপ্তি হওয়ার পরে আবার নতুন লড়াই শুরু হয়েছে। আমরা মামলা করেছি নোশনাল এফেক্টের জন্য, যার ফলে বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। আশা করি নোশনাল এফেক্টের মামলার জয়লাভ আমাদের খুব তাড়াতাড়ি হবে। একটু সময় দিন। 19 তারিখে শুনানি আছে, 19 তারিখেই মানে স্পেশালি ফিক্সড ম্যাটার আছে, মাননীয় বিচারপতি নেই সেই দিন, ওটাকে ফিক্সড করানো হবে। হয়তো 25-26 বা ওই সময়টাতে ওই সপ্তাহের মধ্যেই কোনো একটা দিন শুনানি হবে। 2017 সালের মামলা নিয়ে আপনারা সকলে দেখেছে, এখানে হয়তো 2017 সালের অনেক ক্যান্ডিডেট আছেন। অনেক গ্রুপ আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। আমাদের লয়ারের সওয়াল জবাবের আগেই বহুজন বললেন যে এরা আমাদের চাকরি খাওয়ার জন্য বসে আছে। অনেকে বললেন বটতলার উকিল। তারপর যখন আমাদের সওয়াল জবাব করলেন আমাদের মাননীয় আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জি, সবাই চমৎকৃত হলেন। কারণ সবার শেষে বক্তব্য মানে সওয়াল জবাব করতে আসা খুব কঠিন, সব পয়েন্টই তখন কভার হয়ে যায়। কোর্ট কোনো যুক্তির রিপিটেশন শুনতে চাইছে না, কিন্তু আমাদের যে টিম আছে এবং আইনজীবী নিজে উদ্যোগে একদম নতুন ভাবে যুক্তি সাজিয়ে এই মামলাকে
পুরো 32,000 অর্থাৎ 17,000-এর যে ব্যাচ, তাকে 2017 সালের যে ব্যাচ, তাদেরকে বাঁচানোর জন্য সওয়াল করলেন। অনেকের ভুল ভেঙেছে, অনেকের ভুল ভাঙেনি, অনেকের ভুল ভাঙবেও না, কারণ তাদের পিছনে অন্য উদ্দেশ্য আছে। উদ্দেশ্য থাকুক, আপনারা তাদের উদ্দেশ্য নিয়ে চলুন। আমরা জানি যে আজ পর্যন্ত কোনো শিক্ষকের কোনো ক্ষতি হোক, সেই কথা, সেই ভাবনা এই সংগঠন তার চিন্তাতেও নিয়ে আসেনি। আমরা সবসময় শিক্ষকের হিতে কাজ করে যাই, 32,000-এর হিতেও আমরা কাজ করে চলেছি এবং ভবিষ্যতেও করে চলব। আপনারা অনেকে বললেন যে পরিকাঠামোগত ঘাটতির কথা। ড্রেসের যে কেলেঙ্কারি চলছে, সেটাকে নিয়ে আমরা মামলা করব বলে ঠিক করেই রেখেছি। কারণ ডেপুটেশন দেওয়া হয়েছে, স্যাম্পেল তুলে দিয়ে আসা হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রী ব্যক্তিগত স্তরে বলেছেন যে যে জায়গা থেকে এটা কন্ট্রোল হচ্ছে আমার কিছু করার নেই, অর্থাৎ তিনি হাত তুলে দিয়েছেন। অর্থাৎ এই রাজ্যের প্রাথমিক শিক্ষক, মানে প্রাথমিক স্কুলগুলোতে যেসব বাচ্চারা পড়েন, তাদের ড্রেসের টাকাটা কাটমানি হয়ে কালীঘাটে ঢুকবে, সেটা সকলেই মেনে নিয়েছে। না, আমরা মানছি না, এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা বলেছি। অপেক্ষা করুন, এই দুর্নীতির বিরুদ্ধে মামলা করে যাতে তার পিছনে সিবিআই কে ঢোকানো যায়, তার চেষ্টা করবো আমরা। আর একটা মামলার আমরা প্রস্তুতি নিচ্ছি, সেটা হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড। হলিস্টিক রিপোর্ট কার্ডের কাজ করতে বলেছে, কিন্তু কোনো কিছু সুরাহা করেনি। আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটা স্কুলকে নেট কানেকশন, তার পয়সা এবং কম্পিউটার দিতে বাধ্য হয় সরকার, তার জন্য ব্যবস্থা নিতে। অলরেডি ডেপুটেশন দেওয়া হয়েছে, কাজ না হলে ব্যবস্থা হবে। বিএলও ডিউটি নিয়ে একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সরকার চাইছে না যে স্কুলগুলো চলুক, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বেঁচে থাকুক, সেটা সরকারের চাহিদার মধ্যে কোনো কালে ছিল না, এখনো নেই। এবং লক্ষ্য করে দেখুন, কোন রাজনৈতিক সংগঠন কিন্তু এর বিরুদ্ধে একটা কথা বলেনি। বলেছে? অর্থাৎ শিক্ষা ব্যবস্থা চুলোই যাক, আমার রাজনীতি বেঁচে থাক, এটা হচ্ছে তাদের হিডেন এজেন্ডা। বরং তারা কনভিন্স করার চেষ্টা করছেন, না করলে চাকরি চলে যেতে পারে। শিক্ষক শিক্ষিকাদেরকে বলছি যে না, সবাইকে ডিউটি থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা ইউপিটিডব্লিউ এর নেই, কিন্তু কোথাও যদি দুজন শিক্ষক থাকেন, কোন স্কুলে যদি 2 টিচার স্কুল হয়, সেই স্কুলে যদি কাউকে ডিউটি দেয়, ডিউটি করবেন না। কোন স্কুলের প্রধান শিক্ষককে ডিউটি দিলে ডিউটি করবেন না, টিআইসি কে ডিউটি দিলে ডিউটি করবেন না। প্রশাসন যে ব্যবস্থাই নিক, প্রশাসনের উপরে গিয়ে আইনি যুক্তি প্রতিষ্ঠা করার ক্ষমতা এই সংগঠনের আছে, কথা দিয়ে গেলাম। কোন বুথে আপনাকে যে বুথে ডিউটি দিচ্ছে, সেই বুথ স্কুলের বুথ অথবা আপনার বাড়ির বুথ না হয়ে যদি তৃতীয় একটা বুথ হয়, আপনি ডিউটি নেবেন না। আপনাকে যে বুথে ডিউটি দিচ্ছে, সেই বুথে যদি অন্য কোনো সরকারি কর্মচারী থাকে যার পদমর্যাদা গ্রুপ সির উপরে, আপনি ডিউটি নেবেন না। পরিষ্কার বলুন, আগে সরকারি কর্মচারীকে নিক, তারপর আমাকে নেবেন। এটা সমস্ত শিক্ষকদের ক্ষেত্রেই, কারণ শিক্ষকরা হয়ে গেছেন খুব সফট টার্গেট, এটাকে বন্ধ করতে হবে। এরপরেও যেসব শিক্ষক শিক্ষিকা করতে বাধ্য হচ্ছেন, অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা স্বেচ্ছায় করেন। আমি নিজেও স্বেচ্ছায় 12 বছর করেছি, গ্রামের মানুষের চাহিদাই করতে হয়েছে আমাকে। তাদেরকে বলছি, নির্বাচন কমিশন যেভাবে কাজ করতে বলবে সেইভাবে করবেন। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। দুর্নীতি মুক্ত এবং ত্রুটিপূর্ণ নয়, ত্রুটি মুক্ত ভোটার লিস্ট এই রাজ্যবাসীকে উপহার দেওয়ার কাজ আমরা যারা বিএলও হিসেবে করব, তারা পালন করব দায়িত্ব করে, তাই তো? বাকি যে ক্রাইটেরিয়া গুলো বললাম, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়ছেন, যদি ডিউটি করতে না চান, আপনাদের পাশে সংগঠন আছে। সেটাকে নিয়ে কিছু আইনগত জায়গা আছে, সেগুলোকে আমরা ধরার চেষ্টা করছি, যাতে ছুটির দিনে ডিউটি করলে তাকে যাতে ছুটি দিতে হয়, অন্য জায়গাতে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, সেটার জন্য চেষ্টা চলছে। একটা কাজ হয়েছে, পেমেন্টটা বেড়েছে।
আমি নিজে গিয়ে বলেছিলাম 12,000 টাকার কথাটা আমি নিজে বলেছিলাম যে দিল্লিতে দেওয়া হয়, দেখুন 12,000 টাকাটাই হয়েছে। বললো যে আপনি কনফিডেন্ট? আমি একটা কথা বলেছিলাম যে ভাস্কর ঘোষ তথ্য ছাড়া কোনো কথা বলে না। আমার উল্টো দিকে যিনি বসেছিলেন নির্বাচন কমিশনের, তিনি বললেন যে আপনি বলছেন মানে আমরা প্রস্তাব পাঠিয়ে দেব। আমরা যে ডেপুটেশন কপি দিয়েছিলাম সেই তার মধ্যে লেখাও ছিল সেটা যে বৃদ্ধি করতে হবে। যারা কাজ করছেন স্বেচ্ছায় তাদের পরিশ্রমের স্বীকৃতিটাও প্রয়োজন। দেখুন সব কাজের সব পরিশ্রমের মানে সবসময় যোগ্য সম্মান দেওয়া যায় না, কিন্তু একটা সম্মানিত দেওয়া যাবে, সেটা ভিক্ষাবৃত্তির মতো হতে পারে না কোনোদিন। এ ক্যাটাগরির 2010 মামলা রেডি হয়ে গেছে, কয়েকদিন পরে শুনতে পাবেন আমরা মামলা ফাইল করেছি। তার সাথে সাথে একদিকে যেমন মামলা চলবে, একদিকে তেমন ঠিক 2006 সালের বিষয়টা যেভাবে সমাধান করেছিলাম, আপনারা মনে করে দেখুন যে 2006 সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে কিভাবে অন্যান্য সংগঠন বিভ্রান্ত করেছিল। আমরা কিন্তু বলেছিলাম আপনারা ভরসা রাখুন, আমরা আলোচনা করে এই সমস্যার সমাধান করব। যখন কেস করার প্রয়োজন হবে সংগঠন দায়িত্ব নিয়ে কেস করবে। 2006 সালেরটা সমাধান হয়েছে, 2010 সালেরটাও আমরা সমাধান করব। কোথাও পরিচিত হয়ে অন্য কারো ফাঁদে পা দেবেন না। নাম কামানোর জন্য কেস করার জন্য অনেকেই রেডি হয়ে আছেন। বিএলও নিয়ে কেস করতে গিয়েছিল, হেরে ঘুরে এসছে, আরো বিপদটা বাড়িয়ে দিয়েছেন। তাই সমগ্র প্রাথমিক শিক্ষক কুলকে অনুরোধ করবো যে কেস করুন, অসুবিধা নয়, কিন্তু একটু জেনে বুঝে করুন, একটু হোমওয়ার্ক করে কেসটা করুন, যাতে করে হারতে না হয়। যখন হেরে যাব তার খারাপ প্রভাবটা কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উপরে পড়ে। জিতলে তার ফলটা সবাই যেমন পাবো, হারলেও তার খারাপ প্রভাবটা আমাদের সবার উপরে পড়ে। 2014 সালের শিক্ষক শিক্ষিকা একটা ব্যাচ জয়েন করেছিল, তাদের 7 মাসের বেতন হয়নি। বিভিন্ন জন বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে বিভিন্ন টাকার দাবি করছেন। আমরা ফেসিলিটেট করে দিতে পারি, খুব তাড়াতাড়ি এই মামলার সমাধান হবে, আমরা অনেকবার বলেছি, কিন্তু আপনারা নিজেরা মনে করেছেন যে আমরা জোটবদ্ধ হয়ে আমরাই সবটা করে নিতে পারবো। নিজেরা জোটবদ্ধ হয়ে সবটা যে করতে পারা যায় না, তার সব থেকে বড় উদাহরণ বোধহয় এই 26,000 শিক্ষক শিক্ষিকা। এরাও বলেছিল না যে আমাদেরটা আমরাই বুঝে নেব। সংগঠিত হবার বাস্তবতাটা এই ঘটনা থেকেই অন্তত নেওয়া প্রয়োজন বলে মনে করি। যদি সংগঠনের উপর ভরসা থাকে এবং আমাদের আইনি প্রজ্ঞা এবং কেস পরিচালনার উপরে যদি ভরসা থাকে, তাহলে যোগাযোগ করবেন জেলা কমিটির সাথে, আপনারা ঐক্যবদ্ধ হন, খুব কম খরচে এই মামলা যাতে আপনারা অধিকারটা পেয়ে যান তার ব্যবস্থা আমরা করব। হেড টিচার ইনক্রিমেন্টের বিষয়ে অনেকে বলছেন, সব জেলাতে এখন মানে হেড টিচার নিয়োগটা শেষ হয়নি, নিয়োগটা শেষ হতে দিন। আপনারা যেদিন থেকে পেয়েছেন এরিয়ার সহ পাবেন, যদি আমরা সংশোধন করাতে পারি। একটু সময় দিতে হবে আমাদেরকে। আর সবার শেষে ডিএ মামলার জায়গাতে আসি। ডিএ মামলা নিয়ে মনে হয় আমাদের বলার কিছু নেই, আমরা তো করে দেখিয়েছি। যেখানে কাজই তার কথা বলে দিচ্ছে সেখানে আবার বলতে হবে কি? আমরা যুক্ত হয়েছিলাম, আমরা বলেইছিলাম যে এই মামলা শুধুমাত্র আটকে আছে আইনের যুক্তিতে নয়, আইনের যুক্তি সরকারের থেকে আমাদের অনেক বেশি শক্তিশালী। আটকে আছে তার কারণ সরকার যে ধরনের আইনজীবী নিয়োগ করেছে আমরা তার থেকে উঁচু মানের আইনজীবী দিতে পারিনি। এখন সেটা দিয়েছি, খেলা ঘুরে গেছে। সরকার যে পথে খেলছিল, আমাদেরকে বলছিল খেলা হবে, আমরাই এখন সরকারকে বলছি খেলা হবে। পালিয়ে বাঁচছে সরকার। বড় বড় আইনজীবী নিয়োগ করেও আর হচ্ছে না, পালাতে হচ্ছে। বেশি দিন পালাতে পারবে না। আগামী 26 তারিখ শুনানি আছে। শুনানি যদি হয়, একটা শুনানিতেই মামলা শেষ হয়ে যাবে। এবং এটাও বলে যাচ্ছি যে এই মামলায় এর আগের যে 6টা ধাপের মামলা আমরা জিতেছিলাম, এই ডিএ মামলাও সুপ্রিম কোর্টে কর্মচারী পক্ষই জিতবে, কর্মচারী ঐক্যেরই জয় হবে। কিন্তু তারপরেও যদি আমরা অধিকার না পাই, সেই ব্যর্থতা আমাদের ছাড়া অন্য কারোর নয়। কোমর বাঁধুন এখন থেকেই, পথে নামতে হবে। আর 2019 রূপার বকেয়া নিয়েও আমরা ভাবনা চিন্তা করছি, সেটা সময়ে প্রকাশিত হবে। বলেছেন যে শিক্ষা নিয়ে আমাদের আলাদা করে কাজ করা। আমরা চাইবো যে শিক্ষা নিয়ে জেলাতে যারা কাজ করতে চান, আমাদের শিক্ষা গ্রুপ আছে, সেখানে যোগদান করুন।
সেটা বার্ষিক মূল্যায়ন হোক, সেটা আলাদা করে সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বই প্রকাশ হোক, এই সমস্ত কাজেই আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই যে শিক্ষক শিক্ষিকারা যারা সব থেকে গ্রাউন্ড লেভেলে কাজ করছেন তাদের কাছ থেকেই এই বিষয়গুলোকে উঠে আসুক। আপনারা এগিয়ে এলে সংগঠন এই কাজ যথেষ্ট ভালোভাবে করছে, সেটা আরো পরিপুষ্টভাবে করতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ঘূর্ণাবর্ত পরিস্থিতিতে লড়াইয়ে থাকবেন। এই কারণ এই রাজ্যে লড়াই ছাড়া দুর্নীতিমুক্ত সমাজের স্বপ্ন না দেখাই ভালো। আমাদের স্বপ্ন হোক এই পশ্চিমবঙ্গকে আমরা দুর্নীতিমুক্ত করব, এই পশ্চিমবঙ্গকে আবার তার পুরনো হিতগৌরবের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। ভালো থাকবেন।